ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং মবস্টার, 18 মাস হয়েছে আপনি চার্জশিট দেবেন না, আবার আসামিকে জেলে রাখবেন। এটা কি হীরক রাজার দেশ? জুলাই নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার এবং 2-3টা যারা বিরোধী জোট এখন আছে তাদের জুলাই নিয়ে কথা বলা যাবে না, আবারও একই ফ্যাসিবাদী চিন্তা। পৃথিবীর সবচেয়ে ছোট এফআইআর কোনটা জানেন? 7 মার্ডার, এই যে মহসিন হলে 74 সালে 3 লাইন ছিল। বঙ্গবন্ধুর দল, তাজউদ্দিন আহমেদের দল, আওয়ামী লীগ গত 15 বছর তাদের শাসনামলে এই জিনিসটাকে প্রাতিষ্ঠানিককরণ করেছে যে আমার ভিন্ন মত লোক সহজে জামিন পাবে না। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন। গণতন্ত্রের লক্ষ্যে নির্বাচন হয়েছে, আমরা নির্বাচিত সরকার পেয়েছি, কিন্তু ন্যায় বিচার পেয়েছি কিনা, অন্যায়ের বিরুদ্ধেই ছিল গণ অভ্যুত্থান। আজ গণ অভ্যুত্থানের প্রায় 2 বছর হতে চলেছে। আইন অঙ্গনের পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুবের সঙ্গে। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত চর্চার সংলাপে। সাম্প্রতিককালে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতিগুলোর নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের ফলাফলে বেশ মিশ্র বিষয় আমরা দেখছি, যে সেখানে কোথাও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা জয়ী হয়েছেন, কোথাও বিএনপি সমর্থক, কোথাও জামাত ইসলামীর সমর্থক। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে 13-14 মে, এবং এই নির্বাচনকে নিয়ে বেশ আইনঙ্গন উত্তপ্ত। একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে দেখছেন সুপ্রিম কোর্ট আইনজীবী? জি, ধন্যবাদ। নির্বাচনকে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট বারের, আপনি যেটা বলেছেন, কয়েকটা বারে নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরাও জিতেছে, বিএনপি পন্থীরাও জিতেছে। আবার ময়মনসিংহের মতো একটা ঐতিহ্যবাহী জেলাবার, ব্রিটিশ আমল থেকে যেটা কোর্ট ছিল, সেই ময়মনসিংহ জেলাবারে আবার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থিত কোনো আইনজীবী নির্বাচন করতে পারবে না, এবং যারাই নমিনেশন পেপার দাখিল করেছিল বাতিল করে দিয়েছে। একই ঘটনা মুন্সিগঞ্জ হয়েছে, অন্য কয়েকটি জায়গায় হয়েছে। আর আপনি যেটা, আমি যে বারে আমার পেশাগত জীবনে আছি, সুপ্রিম কোর্ট বারেরও এরকম সিদ্ধান্ত গত 26 তারিখে নিয়েছে, এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অ্যাকচুয়ালি সাধারণ আইনজীবীরা নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলেছে। কারণ নির্বাচন একটা মৌলিক সমস্যা হলো যে সুপ্রিম কোর্ট বারের যে গঠনতন্ত্র আছে বা কনস্টিটিউশন বলি, সেটি হচ্ছে যে আইনজীবীদের নির্বাচন হবে আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে, এবং নির্বাচন রুলস একটা প্রয়াত সিনিয়র আইনজীবী, একসময় উপদেষ্টাও ছিলেন, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব, উনি খুব সাহস করে একটা ইলেকশন রুলস করেছিলেন কন্ডাক্টিং 2001 সালে, যেটাতে উনি পরিষ্কার বলেছিলেন যে বারে নির্বাচন হবে একদম বারের স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইনজীবীদের সোশ্যাল স্ট্যাটাস, এবং এখানে রাজনীতি তো দূরে কথা, কোনো রাজনৈতিক দলের সমর্থকও এখানে কোনো অংশগ্রহণ করতে পারবে না, মানে বাইরে থেকে, প্যানেল তো প্রশ্নই ওঠে না। কিন্তু যেটি না বললে কথা শেষ হবে না, বিগত এর আগে শামসুল হক চৌধুরী সাহেব যতদিন বেঁচে ছিলেন, 90 সাল পর্যন্ত বার স্বাধীন ছিল, আপনিও তখন দেখেছেন। বার স্বৈরাচারের বিরুদ্ধে ইউনাইটেড মুভমেন্ট করেছে, বারে নির্বাচনে অনেক পন্থী আইনজীবী জিতেছে, ডক্টর কামাল হোসেন, টি.এইচ. খান, খন্দকার মাহবুব উদ্দিন, কিন্তু বারে কোনো প্যানেল ছিল না। কিন্তু এই সমস্যাটাই হলো, এই গণতন্ত্রের নামে যখন 91 সালে নির্বাচন হলো, তখন একমাত্র বোধহয় আইনজীবীরাই যাদের কোনো বিভক্তি ছিল না, ইউনাইটেড ছিল। এটি বোধহয় আমাদের দুই নেত্রীর পছন্দ হয়নি, কারণ তারা দুইজনই 90 সাল পর্যন্ত বারে গিয়ে পরামর্শ নিত আইনজীবীদের সঙ্গে, এটিই কাম্য। কিন্তু দুই নেত্রী মিলেই, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, দুটি আইনজীবী সংগঠন করলো। আওয়ামী লীগেরটা আওয়ামী আইনজীবী পরিষদ, বিএনপিটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ওই যে দলবাজ এবং লেজুর ভিত্তিক রাজনীতি বারে শুরু হলো, সেটারই বিভৎস রূপ আমরা গত 10-12 বছর দেখেছি। বিশেষ করে শেখ ফজলেনুর তাপস 2022, 2023, 2024 বারে কোনো নির্বাচন হতে দেয়নি। পুলিশ দিয়ে ভিন্ন মতালম্বী প্রার্থীদের মেরেছে, আইনজীবীদের আহত করেছে, গ্রেপ্তার করিয়েছে। এখন আমরা প্রত্যাশা করেছিলাম যে এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিশোধের রাজনীতিতে না গিয়ে একটা নিয়মের মধ্যে নির্বাচন হবে। এখন আমাদের বারের গঠনতন্ত্র অনুযায়ী প্যানেল দেওয়ার কোনো সুযোগ নেই।
আমরা অনেকেই আন্দোলন করেছিলাম। আমরা তখন বলতাম যে আমাদের বারের প্যানেল আসে গণভবন থেকে, অর্থাৎ শেখ হাসিনা যেখানে থাকতেন প্রধানমন্ত্রী, আরেকটা আসে আপনার টেমস নদীর ধার থেকে, তারেক রহমান সাহেব তখন বাইরে থাকতেন। তো এবার আমরা দেখলাম একজন তো নাই, দিল্লিতে কোথায় আছে জানি না, কিন্তু এবারও দেখলাম সংসদ থেকে প্যানেল বা বারে বা বিএনপি হ্যাঁ, কার্যালয় থেকে। তো যার ফলে এই যে বারকে যে লেজুর ভিত্তি বানানো, বারকে আবার দখল রাখতে হবে, এই একই রোগ যদি আক্রান্ত হচ্ছে, ফলে সাধারণ আইনজীবীরা হতাশ। এখানে পরিবর্তনের কোনো ইঙ্গিতই আমরা দেখছি না। কিন্তু সাধারণ আইনজীবীরা নির্বাচনে অংশ নিচ্ছেন না। না, এখনো তো নির্বাচন তো তাদের ভোট দেওয়ার সময়, আমি জানি না 13-14তে কি প্রতিক্রিয়া হয়, কিন্তু আমি ইভেন বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে যারা বিবেকবান গণতন্ত্রে বিশ্বাসী তাদেরও দেখলাম আগ্রহ কম, কারণ একটা বড় প্রতিদ্বন্দ্বী আইনজীবীদেরকে আপনি নির্বাচন থেকে দূরে রাখছেন। মানে ওই সাধারণ সভার কথা বলছিলেন, আর সেখানে সব দলের সমর্থক আইনজীবী ছিলেন না, সব মতের না, সব দলের মতের না। সব মতের বোধে ছিল না। মানে কি তাদের আসার ক্ষেত্রে না, যোগদানের বাধা ক্ষেত্রে ছিল কোনো না, বাধা কিন্তু ছিল? হয়তো যায়নি নানা কারণে। বাধা ছিল না, কিন্তু একটা আতঙ্ক ছিল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এবং মব স্টার, ওনার ওই মব তো এখনো বন্ধ হয়নি আনফরচুনেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী বললেও। ফলে আইনজীবীরা অনেকে মনে করেছে কি বলতে কি হবে। অ্যাকচুয়ালি ভাই, পুরা পরিবেশটাই একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার নেই, অন্য কোথায় আছে কিনা জানি না। আপনি আইনজীবীদের বিভক্তির কথা বলেছিলেন, একইভাবে কিন্তু সাংবাদিকদের বিভক্তিও হয়েছে 90-এর গণ অভ্যুত্থানের পরে। শিক্ষকদের বিভক্তি হয়েছে 90-এর গণ অভ্যুত্থানের পর, চিকিৎসকদের বিভক্তি হয়েছে 90-এর গণ অভ্যুত্থানের পর। আর যে কারণে পেশাজীবী সংগঠনগুলোর যে নিজস্ব মহিমা স্বকীয়তা সেটা আর নেই। সবসময় সব পেশাজীবী সংগঠনই দেখি যে আমরা রাজনৈতিক দলের হয়ে ব্র্যাকেটবন্দি হয়ে তারা নির্বাচন করেন, তারা কেউ জয়ী হন, আবার কেউ বর্জন করেন। তারপরও আমরা মনে করি, আমরা প্রত্যাশা করি এই পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ আইনের শাসনের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু সেটাকে সম্ভাবনা আছে? এখন তো আর অবাধ সুষ্ঠুর প্রয়োজনও নেই, কারণ একটা বড় অংশ নির্বাচনে নেই, অনেকেই নেই, ফলে একতরফা মতোই নির্বাচন হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে তা যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেটাও তো এখন আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের পরে বোঝা যাবে। কিন্তু আমি বলছি সবচেয়ে ক্ষতি যেটা হয়ে গেছে 90-এর পরে, এটা থেকে তো কেউ রিটার্ন করলো না। ভুল তো শুধরানো যায়, গণতন্ত্রে এটাই সৌন্দর্য। এই যে আপনি বললেন বিভিন্ন পেশাজীবী, এবং এই বিভক্ত পেশাজীবী তো দলেরও কোনো কাজে আসে না, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা বুঝতেই চান না, এবং দেখছি এখনও সেই একই কালচার চলছে। এখনও আপনার বহু সাংবাদিককে গ্রেপ্তার করে রেখেছে। আমি খুব খোলামেলা বলি, আমারও হতাশা। আচ্ছা, ওই বিষয়টা আসছে। আচ্ছা, জুলাই অভ্যুত্থানের সঙ্গে অভ্যুত্থানের ঘটনায়, মানে তার অভ্যুত্থানের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে 799টি মামলা হয়েছে, হত্যা মামলা, হত্যা চেষ্টা এবং অন্যান্য গুরুতর অপরাধ ধরলে 1056টি মামলা হয়েছে। আর ডেইলি স্টারের সর্বশেষ পরিসংখ্যান বলছে এর মধ্যে মাত্র 10% মামলারও তদন্ত কাজ শেষ হয়নি। অর্থাৎ দেখুন, প্রায় 2 বছর হতে চলল। এবং অনেকে, আপনি সাংবাদিক বন্ধুদের কথা বলছিলেন, অনেক সাংবাদিক এখনও কারাগারে আছেন, আর অনেক রাজনৈতিক কারাগারে আছেন, অনেক রাজনৈতিক দলের সমর্থক আছেন, অনেক সাধারণ মানুষ আছেন। এই যে তদন্ত শেষ না হওয়ার কারণটা কি? তদন্ত শেষ না হলে বিচার হবে না। আর যে উদ্দেশ্যে মামলা করা, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা, যদি তদন্তই শেষ না হয় তাহলে ন্যায় বিচার কীভাবে পাবো? না, এটা খুবই দুঃখজনক, এবং এর শুরুটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুলদের হাত দিয়ে। আমি একটা উদাহরণ দিই। সাংবাদিকরা শেখ হাসিনার আমলে প্রায় সিংহভাগ সাংবাদিকরা, কয়েকটা ব্যতিক্রম বাদে, তারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স যেভাবে কাভার করতো, যে কোনো বিবেকবান মানুষই তাতে ব্যথিত, ক্ষুব্ধ হতো, ঘৃণা প্রকাশ করত, এবং এটি শেখ হাসিনাকে উপকার করেনি, তার অপকারই করেছে তারা। তো তাদের বিরুদ্ধে আমারও অনেক অভিমান ছিল, কিন্তু আপনি তাদেরকে হত্যা প্রচেষ্টার মামলায়, আজ বোধহয় হত্যা মামলায় যেটাই হোক,
আজ বোধহয় 20 মাস হয়ে যাচ্ছে তাদেরকে আপনি গ্রেপ্তার রেখেছেন। আপনি যদি কথার কথা এটা আপনি একজন অত্যন্ত সিনিয়র সাংবাদিকতা জগতের আপনি অন্যতম একজন সিনিয়র বিদগ্ধ সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন না করে ধরেন আপনার দলীয় অনুচরের মতো কাজ করে, তো সেটার জন্য তো বিচারের কোনো আইন আমাদের দেশে নেই। তা আপনি সেটার জন্য সামাজিকভাবে তাকে নিন্দা করতে পারেন, কিন্তু এই যে হত্যা মামলায়, হত্যা চেষ্টা মামলায় শুধু সাংবাদিক কেন, যে কোনো ব্যক্তিকেই দেখেন। আমি একটা চ্যালেঞ্জ আওয়ামী লীগ আমলে তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাবেক মাহবুব আলম সাহেবকে ওপেন দিয়েছিলাম, যখন বিএনপি নেতারা বেল পেত না, হাইকোর্টে আসলো জামিন পেলে আবার আপিল বিভাগ স্টে করে দিত। আমি বলেছিলাম আমাকে একটা উদাহরণ দেখান যে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান বা তাজউদ্দিন সাহেব বা সৈয়দ নজরুল ইসলাম বা মনসুর আলী বা ওই সময়কার যারা মুক্তিযুদ্ধের নেতা সংগঠকরা আওয়ামী লীগের স্বায়ত্তশাসনের কোনোদিন তাদের জামিনের জন্য পূর্ব পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তথ্য দেখেছি। বড়জোর ম্যাজিস্ট্রেট কোর্টে বেল দিত ওই পাকিস্তানের মতো অন্ধকার জামানাতেও আইয়ুব ইহাইয়ার সময়, অথবা বড়জোর সেশন জাজ হয়তো একদিন বঙ্গবন্ধুকে ওই জেল হাজতে রাখতো সম্মানের সঙ্গে, কোনো অসম্মান করতো না, পরের দিন সেশন জজ বেল দিয়ে দিত। সে সময় তো শুনেছি রাতে, হ্যাঁ, মানে রাতে বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়ে কাউকে মাঝরাতে যেত না, দিনে যেত, গিয়ে বলতো চলেন। এমনকি রাতে অভিযান চালালেও তারা বাড়ির পাশে, কিন্তু বাড়ির চারপাশে, অর্থাৎ সেখানে অপেক্ষা করে, হ্যাঁ হ্যাঁ, সূর্যোদয় হলে অর্থাৎ এবং সকাল হলে তখন এই যে আপনার একটা ব্যক্তিকে, এবং আরও একটা প্রবণতা এখনো চলছে যেটা ইউনূস সাহেবের আমলে চলেছে বেশি করে, ইভেন সত্যের খাতিরে আওয়ামী লীগ আমলেও চলেছে, 2001 থেকে 6 বিএনপিও করেছে, একজন নাগরিককে আপনি গ্রেপ্তার করে, যে ডিবি হেডকোয়ার্টার একটা কারখানা হয়েছে, একই চলছে, একজনকে গ্রেপ্তার করে ডিবি অফিসে রেখে মামলা খুঁজছেন, আপনি নতুন করে মামলা দিচ্ছেন। মানে এটা কি পারে? এটা অসম্ভব, এটি আইনের শাসনের লঙ্ঘন, এটি পাকিস্তানি অন্ধকার যুগে আইয়ুব ইহাইয়ারও করেনি। কিন্তু আপনারা এর মধ্যে রিড করছেন না কেন? না, রিট তো দূরের কথা, আমাদের ট্র্যাজেডি হচ্ছে আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, এই বাংলাদেশে জন্মের সময় থেকে বা তার আগে থেকে বহু আন্দোলন হয়েছে ভাই, বহু আন্দোলন, ইভেন বিচার বিভাগ রিলেটেড আন্দোলনও হয়েছে। 2006 আওয়ামী লীগ একটা বড় আন্দোলন করেছিল, বিচারপতিদের বয়স বাড়ালো কেন, যার মধ্য দিয়ে বিএনপি নেতা সাবেক প্রধান বিচারপতি KM হাসানকে প্রধান উপদেষ্টা করার চেষ্টা, এবং হতে পারেনি। তখনও বিচার বিভাগের ওই আমাদের হাইকোর্টের পাশেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি নিজেই কিন্তু অপারগতা প্রকাশ শেষ মুহূর্তে 28 অক্টোবর, না আমি যে কারণে বলছি, তখনও বিচার বিভাগের দিকে কেউ ভ্রুকুটি নিক্ষেপ করেনি যে এটি একটি সম্মানের জায়গা। কিন্তু এবার 5 আগস্টে আন্দোলনের বিজয়ের মুহূর্তে বা শেখ হাসিনা চলে যাওয়ার পরপরই প্রথম হামলা হলো প্রধান বিচারপতির বাসভবন এবং বিচারপতি ভবন, যেটা কাকরাইলে আছে, 14 তলা অ্যাপার্টমেন্ট অনেক, পরে বহু কষ্টে জনগণ অন্যরা বিবেকবানরা গিয়ে ঠেকালো আবেগে। কারণটা কি, অন্যান্য জেলা সদরও হয়েছে, কন্টিনিউয়াস অবিচার পেয়েছে। আমি প্রায় একটা কথা একজন আইনজীবী হিসাবে বলি বিচারপতিদের, যে আপনারা যদি 5 আগস্টকে অনুভব না করেন যে মানুষ কেন আমাদের উপর হামলা করতে আসলো, এইগুলোই তো অবিচার ছিল। হাইকোর্ট বেল দিচ্ছে, আপিল বিভাগ স্টে করছে, সেশন জজ বেল দিচ্ছেন। আপনি আমাকে বলেন, ফখরুল ইসলাম আলমগীর বলেন, বা আওয়ামী লীগ এখন বন্ধ আছে, যাই হোক যখন আসবে, ওবায়দুল কাদের বলেন, বা অন্য যে কোনো রাজনৈতিক দলের সেক্রেটারি বলেন, তারা তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকেই বেল পাওয়ার কথা। তাদের তো কেন হাইকোর্ট পর্যন্ত আসতে হবে, আপিল বিভাগ আসতে হবে? কিন্তু বেদনার বিষয়, আমাদের বিচার বিভাগও সাহস করছে না এবং সরকারও কনজেনিয়াল অ্যাটমসফিয়ার সৃষ্টি করছে না। আচ্ছা, এই প্রসঙ্গে আসি যে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে সেই মাজদার হোসেন বরং রাষ্ট্রের যে বিখ্যাত মামলা, সেই মামলার যে আদালত যে রায় দিয়েছেন, সেই রায় বাস্তবায়নের একটা দাবি দীর্ঘদিন ধরে এসেছে এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বেশ কিছু, প্রথমত হচ্ছে বিচার বিভাগীয় একটা সংস্কার কমিশন করে এবং অন্তর্বর্তী সরকার বেশ কিছু সেই কমিশনের সুপারিশের আলোকে অধ্যাদেশ জারি করে। তার মধ্যে একটি ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, মানে এ ধরনের অন্তত 4টি বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 4টি অধ্যাদেশ জারি করেছে। বিএনপি নির্বাচিত সরকার এসে 4টিই বাতিল করে দিয়েছে। কী কারণে? প্রথমে একটু তথ্য আপনাকে আপডেট করি।
বিচার বিভাগীয় সংস্কার কমিশন করেছিল, কিন্তু সংস্কার কমিশনের সুপারিশের আগেই আসিফ নজরুল এবং তদানীন্তন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদরা 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছিল ওই সংস্কার কমিশনের সুপারিশের আগেই। তো সংস্কার কমিশনকে নেগেট করেছিল আসিফ নজরুলরাই। এটা গেল নাম্বার 1। ওনারা ওনাদের স্বার্থে বিচারপতি নিয়োগ আচ্ছা, আমরা নাম না বলি, তৎকালীন হ্যাঁ, তৎকালীন আইন উপদেষ্টা। আর আপনি যেটা বলছেন বিচারক নিয়োগ আইন অধ্যাদেশ যেটা বাতিল করেছে সরকার, ঠিক করেছে, ওই আইনটি খুবই ত্রুটিপূর্ণ। আমরা যেহেতু 3 মাসও হয়নি, এই সরকার 2 মাস পার করলো, আমরা আইনমন্ত্রী যে পার্লামেন্টের মতো মহান জায়গায় বলেছে যে আমরা এর চেয়েও ভালো আইন করব, আমরা সেটা অপেক্ষা দেখতে চাই। আর আইনমন্ত্রী এবং বর্তমান সরকার যদি বিচারক নিয়োগ আইন তৈরি করার আগেই আবারও আগের মতো তদবির করে বিচারপতি নিয়োগ দেয়, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য মহৎ না। এটি হচ্ছে আমার পরিষ্কার বক্তব্য। বিচারক নিয়োগ আইন দীর্ঘ, মানে আপনি সরকারের প্রতি আস্থা রাখতে চান এখনো পর্যন্ত। যদি না করে আমরা তো প্রতিবাদ করবই, যেহেতু ওনারা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে। আমাদের তো একটা না একটাকে তো কিছুদিন আস্থা রাখতে হয়। ওই যে আপনার বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলো, জর্জ রিপাবলিকানদের হারিয়ে দিয়ে, তখন সাবেক প্রেসিডেন্ট জুনিয়র জর্জ বুশকে জিজ্ঞেস করেছিল 1 মাসের মাথায় যে আপনার ওবামা সম্পর্কে মূল্যায়ন কি। তো জর্জ বুশ খুব ইন্টেলিজেন্টলি বলেছিল, হি ডিজার্ভস মাই সাইলেন্স ফর এ পিরিয়ড অফ 3 or 4 months। তা আমরা দেখতে চাই, কিন্তু আমি আবারও একটা ক্যাভিয়েট দিয়ে রাখি ভাই, যদি বিএনপি সরকার বিচারক নিয়োগ আইন নতুন করে তৈরি না করে, মানে আইনটা প্রণয়ন না করে বিচারপতি নিয়োগ দেয়, তাহলে তো আর আস্থা রাখার সুযোগ থাকবে না। আপনি আটক সাংবাদিকদের প্রসঙ্গে বলছিলেন এবং নামও বলছিলেন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, 21 টিভির মোজাম্মেল বাবু, 71 টিভির মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, শাকিল আহমেদ, আরো অনেক। এবং সম্প্রতি সিজিএস একটি বিবৃতিও দিয়েছে যে তারা উদ্বেগ জানিয়েছে এবং সরকারের কাছে, অনেকে খুব অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ, এবং সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের মুক্তি দেওয়া হোক। মুক্তি মানে জামিনে মুক্তি, জামিনে মুক্তি। তো এই যে জামিন না হওয়া এই 18 মাস ধরে, 19 মাস ধরে, এর কারণটা কি? না দেখেন, ফারজানা রূপা এবং শাকিল আহমেদের 2025-এর জানুয়ারি মাসে আমি ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল, ওনাদের আইনজীবী হিসাবে দুজনেরই 2 মামলায় জামিন হয়েছিল। কিন্তু যে কোনো কারণে হোক আপিল বিভাগ, চেম্বার জজ স্টে করে দেয়, পরে আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ বলল ঠিক আছে তোমরা হাইকোর্টে গিয়ে নিষ্পত্তি করো। হাইকোর্টে আমরা লিস্টও দিতে পারছি না, তারপরে তো অন্যান্য অনেক মামলা হয়েছে। এখানে একটা আমাদের সরকারেরও মাইন্ডসেটেরও প্রবলেম আছে, বা দীর্ঘদিনের প্র্যাকটিসে আমাদের অনেকের, আবার এই যে অনেক সময় জামিন পেলো, আবার আমাদের অনেক আইনজীবী তরুণ বন্ধুরা ভুল বোঝে জামিন হলো কেন। অ্যাকচুয়ালি জামিন ভাই কিছুই না, কোর্টের আদেশে, কোর্ট অনেক সময় হাজতে পাঠায়, আবার অনেক সময় বলে যে অমুক লোক বন্ড দেবে, আপনি প্রতি মাসে কোর্টে হাজিরা দেবেন। তো জামিন মানে মুক্তি না, জামিন মানে কোর্টের আওতায় থাকলো, কোর্টের তদারকিতে থাকলো। আর বিনা বিচারে, আমি একটা কথা পরিষ্কার আপনার এই এত জনপ্রিয় মিডিয়ার মাধ্যমে, তদন্ত না হওয়া পর্যন্ত তো বিনা বিচারেই বলা, হ্যাঁ, এবং এই যে 18 মাস 19 মাস, ইভেন আপনি সাংবাদিক বলবেন কেন, যে কোনো দলেরই বলেন, আওয়ামী লীগেরও বলেন, অন্য সবারই, আপনি বিনা বিচারে একজন নাগরিককে জেলে রাখতে পারেন না। কারণটা আমি বলি, আমাদের ফৌজদারি কার্যবিধি যেটা ব্রিটিশরা করে গেছে, আমরা ব্রিটিশ বেনিয়া বলি, তারাও 167 ধারায় বলেছে যে 120 দিন পার হয়ে গেলে বেলের বিষয় কনসিডার করবেন যদি চার্জশিট না হয়, তাও কি গুরুত্বপূর্ণ সিভিয়ার মার্ডার কেসের মামলায়। এইটা থাকা সত্ত্বেও আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের মুক্তিযুদ্ধের ফসল যে রক্তের আখরে লেখা সংবিধানে অনুচ্ছেদ 35-এ আছে, কোনো ব্যক্তি দ্রুত বিচার লাভের অধিকারী এবং অহেতুক আটক রাখা যাবে না। এটাই আমরা গত 20-25 বছর ধরে আমার আইনজীবী জীবনে বারংবার আর্গুমেন্ট করেও আমরা বিচার বিভাগকেও বুঝাতে পারি না যে একজন আসামি, তাকে আপনি বিচার করে সে যদি দোষী প্রমাণিত হয়, যা আইনে সাজা আছে সাজা দেন। আমি একটা প্রশ্ন করি, ধরেন এই যে এতগুলো মামলার চার্জশিট দেয়নি, ধরেন বললাম একজন সাংবাদিক, কারো নাম বলছি না, উনি 5 বছর জেলে থাকলো, বা 18 মাস তো আছে, ধরেন আরও 3 বছর, তারপরে পুলিশ ফাইনাল রিপোর্ট দিল, ফাইনাল রিপোর্ট মানে অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে তার এই 5 বছর কে ফিরিয়ে দেবে? এটা তো একটা চরম অবিচার। এই জন্যই জামিনের বিধান পৃথিবীর সব দেশে, সভ্য দেশে, এমনকি আইয়ুবিহাইয়ার পাকিস্তান জামানাও জামিন নিয়ে এত অ্যালার্জি ছিল না। আবারও আপনি হয়তো বলবেন মামুন বারবার ওই প্রসঙ্গে যায়, আবারও এটা শুরু হয়েছিল মূলত 2001-এ বেগম জিয়ার আমল থেকে, খালেদা জিয়ার,
রাজনীতিবিদদের অ্যারেস্ট করো, শারিয়ার কবিরদের গ্রেপ্তার, না না, আনফর্চুনেটলি বঙ্গবন্ধুর দল, তাজউদ্দিন আহমেদের দল, আওয়ামী লীগ গত 15 বছর তাদের শাসনামলে এই জিনিসটাকে প্রাতিষ্ঠানিককরণ করেছে যে আমার ভিন্ন মত লোক সহজে জামিন পাবে না, এবং আনফর্চুনেটলি আমাদের বিচার বিভাগ ওই অন্যায়ের বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হলো। কিন্তু লাভ হলো না, তো একই জিনিস ফলো করলো বিগত তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান সরকারও তাই মনে হচ্ছে। কারণ এত আপত্তি হবে কেন? সাংবাদিকদের আপনি জামিন দেন বা যে কোনো নাগরিককে দিয়ে আপনি শর্ত দেন যে পাসপোর্ট জমা দিবা কোর্টে, কোর্টের আদেশ ছাড়া তুমি বের হতে পারবা না, আর পুলিশ ইনভেস্টিগেশন করবে না কেন? বরং আপনি দেখেছেন বোধহয় শেখ হাসিনা সহ শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কয়টা মামলা কিন্তু পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। এমনও কেস হয়েছে ওই ব্যক্তি এসে বলেছে আমি বেঁচে আছি। আপনি এই মামলার জামিনের বিষয়ে বলছিলেন, আরেকজন আইনজীবী, সুপ্রিম কোর্টেরই আইনজীবী আপনার সতীর্থ, তিনি বলেছেন ডেইলি স্টারই যে একটি মামলায় যখন 400 আসামি থাকে তখন এই মামলার তদন্ত করা তো কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, এবং এই যে আমি তো বলবো জুলাইয়ের ঘটনা বা যাই হোক, এই মামলাগুলোকে নষ্ট করার জন্য বিগত সরকার প্রথম থেকে অন্তর্বর্তী সরকার এই চক্রান্ত করেছে আমি বলবো। নাহলে একটা মামলায় এত আসামি থাকবে কেন? একটা মামলায় তো ঘটনা তো আমাদের ফৌজদারি আদালতে কার্যবিধির নিয়ম কি, পেনাল লয় দণ্ডবিধি, কারা কারা করেছে আপনি না চিনলেন, আপনি বললেন এই ঘটনা। পৃথিবীর সবচেয়ে ছোট এফআইআর কোনটা জানেন? 7 মার্ডার, এই যে মহসিন হলে 74 সালে 3 লাইন ছিল। আমার দেখার সৌভাগ্য হয়েছে কোনো এক কারণে। কি 3 লাইন ছিল? ছিল আমি অমক মহসিন হলের ছাত্র, আমি গিয়ে দেখি কে বা কারা কোহিনূর সহ অমক অমককে হত্যা করেছে গুলি করে, আমি ভয়ে তাড়াতাড়ি হল ছেড়ে চলে এসেছি। ওইটুকুই শেষ। তার বেসিসে রায় হয়েছে যে শফিল আলম প্রধান যাবজ্জীবন হয়েছিল, অন্যরা তো জিয়াউর রহমান তাকে ছেড়ে দিল। তো এফআইআর মানে হচ্ছে ছোট্ট একটা ঘটনা পুলিশকে জানাবা, পুলিশ তদন্ত করবে। এবং এখন তো পুলিশের আর কোনো স্কোপই নেই। 18 মাস হয়েছে আপনি চার্জশিট দেবেন না, আবার আসামিকে জেলে রাখবেন। এটা কি হীরক রাজার দেশ? আচ্ছা, যেমন আওয়ামী লীগ আমলে যে ডিজিটাল নিরাপত্তা আইন ছিল বা সন্ত্রাস দমন আইন, এসব মামলার ক্ষেত্রে তো একটা সময়সীমা বেঁধে দেওয়া, একদম স্পেসিফিক 90 দিনের মধ্যে করতে হবে, বড়জোর যদি আরো 30 দিন, হ্যাঁ আরো 90 দিন বাড়াতে পারে। কিন্তু যখন এই 90-180 দিনের মধ্যে জামিন অনেকটা অধিকার হয়ে যায়, তাহলে তো এই মামলা তো নাকচ হয়ে যাওয়ার কথা। নাকচ না, হয়তো আরো সময় দিল কোর্ট, বাট কোর্টের কাছে আসতে হবে। আরেকটা জিনিস, কিন্তু আপনি কি এই যে এতগুলো মামলা 1056টি মামলার ক্ষেত্রে কোর্টের কাছে আসছে কোনো তদন্ত? কোনো আসেনি। প্রথম ইদানিং হয়তো একটু উন্নত হয়েছে, এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তো এগুলো প্রসঙ্গে কথাই বলা যেত না। আবারও একটা আবেগ, যেরকম 71 নিয়ে আওয়ামী লীগ বেশি আবেগ করেছিল, আর এই জুলাই নিয়ে বিগত অন্তর্বর্তী সরকার এবং 2-3টা যারা বিরোধী জোট এখন আছে তাদের জুলাই নিয়ে কথা বলা যাবে না। আবারও একই ফ্যাসিবাদী চিন্তা। না, তো কথা বলা যাবে না মানে কি? এখানে ন্যায় বিচার, যে অপরাধ করছে তাকে চিহ্নিত করে বিচার, শাস্তি দেওয়া। কিন্তু আপনি যখন তদন্তই করতে পারছেন না, তার মানে তো শাস্তি থেকে বেরিয়ে যাওয়া। হ্যাঁ, এবং এতে তো প্রকৃত অপরাধীরাও ছাড়া পেয়ে যাচ্ছে, অপরাধীরা ছাড়া পাবে, এবং জুলাইয়ের যে চেতনা এখানেই তো ভুলণ্ঠিত, প্রচণ্ডভাবে ভুলণ্ঠিত হবে। এবং আমাদের ট্র্যাজেডি কি, বঙ্গবন্ধু স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করেছিলেন 1974, যাতে ছিল বিনা বিচারে ডিটেনশনে আটক রাখা যাবে। 75-এর 15 আগস্ট সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হলেন দেশি বিদেশি চক্রান্তে। তারপর 96 শেখ হাসিনা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত উনি সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক বুদ্ধিজীবী। ট্র্যাজেডি কি, আমি জানি না ক্ষমতার চেয়ারে গেলে কার কি হয়। এই সন্ত্রাস দমন আইনও করার কোনো প্রয়োজন ছিল না আওয়ামী লীগের 2009। কার উর্বর মস্তিষ্কে করেছে? সেখানে একটা অগণতান্ত্রিক ধারা আছে, 18 ধারা। সরকার প্রয়োজন মনে করলে, আপনি একজন অত্যন্ত সিনিয়র সাংবাদিক, আপনি খেয়াল করুন, বিচার বিভাগীয় তদন্ত ছাড়াই সরকার যদি মনে করে সোহরাব হাসান দেশ বিরোধী, তাহলে তাকে নিষিদ্ধ করে দেবে, যে কোনো সত্তা। আজকে সন্ত্রাস বিরোধী দমন আইনের সবচেয়ে ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ। এটা তো মানবাধিকার বিরোধী আইন, এবং সবচেয়ে ভিকটিম হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু তারপরও এই আইনের বিরুদ্ধে আপনার আইনজীবী হিসেবে তো এক ধরনের, না সেটা আমরা চেষ্টা করছি এখন নেওয়ার কথা। না, আমরা বিভিন্ন ফোরামে এগুলো আমরা বলছি, আমরা তখনও বলেছি। এখন ওই যে আপনাকে আমি আবারও পূর্বের কথা আসি, এত পেশাজীবীদের বিভক্ত করেছে যে কোনো না কোনো কথা বললে দলীয় অ্যাঙ্গেল খুঁজতে চায়। তবু আমরা চেষ্টা করছি, আমরা বিভিন্ন বিষয় প্রস্তুতিও নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল এই মামলাগুলো গয়রহ মামলা, মানে ঢালাও মামলা নিয়ে যখন
বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছিল। তারা বলেছিল যারা ভুয়া মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের যারা নিরপরাধ তাদেরকে মুক্তি দেওয়া হবে। আপনার কি জানা আছে যে কতটি মামলা না, কিচ্ছু করেনি। মামলা প্রত্যাহার করা হয়েছে অথবা না। কতজন ভুয়া মামলার দায়ে না, কতজনের বিরুদ্ধে আইনি আমার ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার যতটুকু জানা মতে, আমার কাছে যা তথ্য, একটাও এরকম করেনি। হ্যাঁ, কয়েকটা কিছু করেছে তারা ওই ফৌজদারি কার্যবিধির 173 একটা অ্যামেন্ডমেন্ট করে বলেছে অন্তর্বর্তীকালীন, মানে নিজেরা অন্তর্বর্তীকালীন ছিল, বলেছে অ্যাডিনটেরিম ফাইনাল রিপোর্ট দেব তদন্তের পরে, আবার পূর্ণাঙ্গ তদন্ত হলে তখন আবার চার্জশিট দেওয়া যাবে। মানে এটাও একটা তদানীন্তন আইন উপদেষ্টার ভুল সিদ্ধান্ত। কিন্তু অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট অর্থ হচ্ছে তাকে নির্দোষ ঘোষণা না, করা। কিন্তু ওর বলা ছিল আলটিমেটলি পূর্ণ তদন্তের পর যদি প্রমাণ হয় তাহলে আবার তাকে আসামি করা যাবে। আসামি করলো, কিন্তু তিনি যখন কারাগারে আছেন, হ্যাঁ, তখন জামিন পাবে। তার বিরুদ্ধে যখন ফাইনাল রিপোর্ট দেওয়া হলো, অর্থাৎ তাকে নির্দোষ বলা হলো তদন্তে, তখন তাকে আটক রাখে কি করে? না, তখন আরেকটা আপনি বোধহয় নোট দেখেছেন, আরেকটা যে একটা কালো আইন, কালো পদ্ধতি আমরা অ্যাডপ্ট করেছি আমাদের প্রশাসন, শোন অ্যারেস্ট। এটা তো আরেকটা, মানে এটা তো মানবাধিকার খুবই, এটা তো ডেঞ্জারাস টার্ম। শোন অ্যারেস্টের ইতিহাসটা বলি। 2002-03 সালে হাইকোর্টের একজন বিচারপতি বেঞ্চ সমস্ত ডিসিদেরকে একদিনে ডেকেছিল, 64 জেলার ডিসিকে ডেকে বলেছিল আপনারা ডিটেনশন দেবেন না। ওই বিচারপতির নাম এম.এ. আজিজ, যদিও পরে সিইসি হয়ে বিতর্কিত হলেন। হ্যাঁ, কিন্তু উনি এই একটা সাহসী ভূমিকা নিয়েছিল। হাইকোর্টের যেটা কাজ, বললেন ডিটেনশন দিয়েন না, অন্যায়ভাবে সংবিধান বিরোধী। বিএনপি সরকার অ্যাডপ্ট করলো কৌশল, আপনার শোন অ্যারেস্ট, অর্থাৎ জামিন কেউ ছাড়া পেয়েছে বলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখাও। এবং এটা আওয়ামী লীগ আমলে আরো বাড়লো, কেয়ারটেকারে আরো বাড়লো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর একের পর এক মামলায় হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে, যিনি জামিন পান, আবার শোন অ্যারেস্ট, আবার তাকে শোন অ্যারেস্ট দেখায়। তো শোন অ্যারেস্ট তো এটা সংবিধান বিরোধী, মানবতা বিরোধী, ইভেন আইনের শাসন বিরোধী। এবং যে কালচারটা আমরা ফাইট করছি অল্প কিছু মানুষ আইনজীবী, যে ব্যক্তিকে জেলে রেখে আপনি কি স্বার্থ, আপনি তার দ্রুত বিচার করেন, আমাদের সাংবিধানিক ডিকটেশন আছে, আইনে আছে। আপনি বিচার না করে তাকে জামিনে রাখা মানে তো পলিটিক্যাল ভেন্ডেটা, আপনি প্রতিশোধ নিচ্ছেন। আপনি প্রতিশোধের বিচার করবেন না ন্যায় বিচার করবেন, এটি খুব ফান্ডামেন্টাল কোশ্চেন। আপনি কি ন্যায় বিচারের পথে হাঁটবেন না প্রতিশোধের বিচার করবেন? প্রতিশোধ তো বিচার না, না, প্রতিশোধ তো হচ্ছে একজনকে হত্যা করলো তার পাল্টা আরেকজনকে সেটাই করছে। দেখেন, আপনি ভালো খারাপ মিলেই সব সরকার থাকে। আপনি তো শেখ হাসিনার আমি একটা প্রশংসা করি, উনি তো বঙ্গবন্ধু হত্যার মামলার বিচারে স্পেশাল ট্রাইব্যুনালে করেননি, ফৌজদারি কার্যবিধিতে সমস্ত সুযোগ দিয়ে। আজকে শেখ হাসিনার যদি আবার যুদ্ধাপরাধ না, সেটা তো যে আদালত, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1973-এর আইনে ছিল। 1973-এর আইনে তো এটি হওয়ার কথা, কিন্তু তিনি একাধিকবার এর বিধিবিধান করেছেন, সংশোধন করেছেন। না, কিন্তু হ্যাঁ সেটা করেছে, কিন্তু আবার এই সরকার তো আবার নতুন করে বিধিবিধান আপনার পরিবর্তন করে শেখ হাসিনার বিচার করলো। এই সরকার মানে আগের সরকার বলছি, অন্তর্বর্তী সরকার। ফলে ওই বিচারও প্রশ্নবিদ্ধ হয়েছে। তার মানে শেখ হাসিনার আমলে যে এই যে বিধি পরিবর্তন, সেটাও যেমন অন্যায়, অন্তর্বর্তী সরকারের সময় যে বিধি পরিবর্তন, দুটোই অন্যায়। এই যে নিজস্ব স্বার্থে, নিজস্ব পলিটিক্যাল মানে প্যারোকিয়াল ইন্টারেস্টের স্বার্থে এই যে আইন পরিবর্তন করে নিজেদের সুবিধা মতো বিচার করবার প্রবণতা, এটি আমাদের সমাজকে খুব ক্ষতি করেছে। কিন্তু এটা চ্যালেঞ্জ হবে না কোথাও, বা হওয়া উচিত না? হয়তো হবে, হয়তো পরে হবে। আমাদের তো রেজিম চেঞ্জ হলে জুরিসপ্রুডেন্সও চেঞ্জ হয়। অন্তর্বর্তী সরকার তো বিদায় নিয়েছে, অনেক সমালোচনা হচ্ছে, এখনো অনেক অভিযোগ এসছে, অনেক অভিযোগ এসেছে। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে 17 ফেব্রুয়ারি। কোনো পরিবর্তন, আদালত অঙ্গনে পরিবর্তন লক্ষ্য করছেন? ইতিবাচক না, কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বরং কেন যেন বিচার বিভাগ কুঁকড়ে গেছে। আমি এটার কারণ বুঝলাম না। আমি জানি না ভিতরে কি হচ্ছে, আমি তো আর সরকারে নেই। ভয় বা নানা ধরনের একটা অজানা, মানে একেবারেই পুরো হাইকোর্ট একটা নার্ভাস সিনড্রোমে ভুগছে আমার মনে হচ্ছে। কারণ হাইকোর্টের প্রতিষ্ঠাই হয়েছে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট মামলা, কিন্তু সেখানেই আমাদের রিট কোর্টগুলো এখনও সাহসিকতার সঙ্গে মামলাগুলো শুনানি করছে না। এটা খুব বেদনার। এই কথা আমি বলে যাব, অনেকে মাইন্ড করবে,
কিন্তু খুবই দুঃখের জন্য। সম্প্রতি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে এটি জ্বালানির বিদ্যুৎ সংকট বিদ্যুৎ সংকট কাটাতে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় অথবা সাশ্রয়ী হওয়ার জন্য যে দুদিন ভার্চুয়াল বুধ আর বৃহস্পতি দুদিন অনলাইনে বিচার, এটি তো বিরোধিতা করার কিছু নেই। না, এটা তো আইনজীবীরা স্বাভাবিকভাবে বিরোধিতা করেছে, আজকেও প্রোগ্রাম করেছে। এটির কারণ কি, উনি যে দুটি কারণ বলেছেন প্রধান বিচারপতি, ভালো উদ্দেশ্যই বলেছিলেন ওনারা, কিন্তু এটা ব্যাকফায়ার হয়েছে। কারণ উনি বলেছেন যে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়, প্রথম কথা অনলাইনে যে 2 দিনের হচ্ছে বুধ বৃহস্পতি, ওটি হচ্ছে ভাই আপনার অভিজ্ঞতা আছে, এটি হচ্ছে আমাদের চূড়ান্ত শুনানি হয় হাইকোর্টে, যেখানে অনলাইনে হয় না, এটা একটা অ্যাডভোকেসি আছে, জাজ সাহেবদের অসুবিধা হয়। আর উনি যে কারণটা সম্মানিত প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখিয়েছে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়, আমরা সেটা হিসাব করে ওনাদের প্রশাসনকে জানিয়েছি যে এটা আরও 3 গুণ হিসাব বাড়ছে। কারণ একটা কোর্টে অ্যাভারেজে 50 জন লয়ার থাকে, কেউ শুনানি করে, কেউ তার পরবর্তী আইটেম পাহারা দেয়। কিন্তু আপনি যখন অনলাইনে গেলেন, এই 50 জন আইনজীবীর, হাইকোর্টে ধরেন 15 জনের রুম আছে, সেই রুমে চলে গেল, এসি ওপেন হলো, লাইট ওপেন হলো, সবারই এসি থাকে, এসি তো এখন আর বিলাসিতা না, আবশ্যকীয় মধ্যে হয়ে গেছে। আবার অনেকের হাইকোর্টের বা সুপ্রিম কোর্ট বারে রুম নেই, তারা মতিঝিল বা আপনার এই অফিসের আশপাশে তাদের চেম্বার, সেখানে 5-6টা করে এসি চলে, অনেক জুনিয়র পাহারা দেয়। আবার কিছু লয়ার আছে বেচারাদের না বাইরে চেম্বার আছে, না হাইকোর্টে সুপ্রিম কোর্ট বারে চেম্বার, তারা তাদের বাসার ড্রয়িং রুম যেটা সারাদিন বন্ধ থাকতো, সেখানে দিনের বেলা সারাদিন লাইট এসি চলছে, ফলে এটার খরচ বেশি বাড়ছে। আমরা প্রত্যাশা করি, সিদ্ধান্তটা খুবই মহৎ উদ্দেশ্যে নিয়েছিলেন, কিন্তু এটি হিসাবের সঙ্গে মেলে না, বাস্তবতার সঙ্গে মেলে না। আমরা বিশ্বাস করি প্রধান বিচারপতি এটা রিভিউ করবেন। আইনমন্ত্রী বলেছেন যে এই যে মামলাগুলো, বিশেষ করে সুপ্রিম কোর্টের স্বাধীনতা সংক্রান্ত, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে অধ্যাদেশগুলো, এটা যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আইন আকারে আসবে। এটাকে আপনি আশা করেন যে বর্তমান অধিবেশন তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো প্রত্যাশা করব বাজেট অধিবেশনে এটি, আমি তো খুবই প্রত্যাশা করব, কারণ আইনমন্ত্রী তার রাজনৈতিক বিশ্বাস থাকা সত্ত্বেও তিনি নিজেও একজন ভালো আইনজীবী এবং আমরা একসঙ্গে আন্দোলন করেছি আইনের শাসন বিচার বিভাগের জন্য, স্বাধীন রুল অফ ল এর জন্য। এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তো সবচেয়ে বেশি অবিচারের শিকার হয়েছিল, অন্যতম একজন, তার মা তিনি তো, উনি তো ফিল করা উচিত যে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া দেশ চলবে না। এবং সবচেয়ে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার প্রার্থী মানুষের চেয়ে তো এই সরকারের জন্য, কারণ দলীয় বিচার বিভাগ শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি, বরং ওই দিন যদি বিচার বিভাগ স্বাধীন থাকতো, হয়তো শেখ হাসিনা সরকারের পতন এইভাবে হতো না। তো সুতরাং আমি প্রত্যাশা করি যে নেক্সট বাজেট সেশনই বিলগুলো আনবেন, এটা অনুরোধ, না করলে তো আমাদের আবার আন্দোলনে নামতে হবে। আর যদি বিচারপতি নিয়োগ জরুরি হয়, তাহলে আমি প্রত্যাশা করব পার্লামেন্ট সেশন না থাকলেও আইনেই আছে, অর্ডিন্যান্স করে হলো বিচারপতি নিয়োগের আইন বা অর্ডিন্যান্স যাই বলি, এটি প্রণয়ন না করে বিচারপতি নিয়োগ দিলেই বর্তমান সরকার বিতর্কের মধ্যে পড়বে, সমালোচনার সম্মুখীন হবে এবং ন্যায্য কারণে। দলীয় বৃত্তের বাইরে যেসব আইনজীবী আছেন সুপ্রিম কোর্টে, তারা এ ব্যাপারে আইনমন্ত্রী অথবা সংসদের কাছে কোনো স্মারকলিপি দিয়েছেন? দেয়নি, কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছে, আমরা বিশ্বাস করি হয়তো এর মধ্যে উদ্যোগ নেবে তারা। বিভিন্ন বক্তব্য তো মানে বিচ্ছিন্নভাবে, না, সাংগঠনিকভাবে এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন, আমরা এটা সবার সঙ্গে আলাপ করে দ্রুত দেব। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে স্বাগত। আবারও যদি নতুন কোনো মানে আরও কোনো বিষয়ে বলতে চান সেটি বলতে পারেন। আর আমরা অনেক কথা বললাম, আমাদের মূল উদ্দেশ্য তো আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার, মানুষের অধিকার, অপরাধ মানুষের অধিকার প্রতিষ্ঠা, অপরাধ না করে যেন কেউ শাস্তি ভোগ না করেন, আবার অপরাধ করে যেন কেউ পার না। আমি খালি 10 সেকেন্ডে একটা কথা বলি। আচ্ছা বলুন। আমি সবসময় বলি যে বিচার বিভাগ স্বাধীন, ন্যায় বিচার হচ্ছে, এটি সরকার বললে হবে না, এটি প্রধান বিচারপতি বললে হবে না, এটি অ্যাটর্নি জেনারেল বললে হবে না, এটি আমরা মামুন আইনজীবীরা বললে হবে না। বাংলাদেশের একদম পদ্মা পার বা ব্রহ্মপুত্র পার বা করতোয়া পারের প্রান্তিক জনগোষ্ঠী যখন বলবে যে হ্যাঁ আমি ন্যায় বিচার পেয়েছি, তখন বিচার বিভাগ স্বাধীন। সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটি যখন বলবে যে হ্যাঁ আমি ন্যায় বিচার পেয়েছি, তাহলে বিচার বিভাগ স্বাধীন। এবং সরকারের
সরকার গণতান্ত্রিক কিনা এটাও বিচার হয় বড় প্রমাণ বিচার বিভাগ স্বাধীন কি বড় বিচার বিভাগ এবং বিরোধী দল হ্যাঁ যদি সেটি মনে করে যে না সরকার সত্যি সত্যি গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছেন এবং রাজনৈতিকভাবে কাউকে হয়রানির শিকার হতে না হয়, সেটাই হবে সত্যিকার আইনের শাসন। প্রতিশোধ নয় ন্যায় বিচার। আমরাও চাই প্রতিশোধ নয় ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক। সৈয়দ মামুন মাহবুব, আপনাকে আবারও ধন্যবাদ, আবারও দেখা হবে। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।